আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। সবার প্রতি আমার রইল নববর্ষের শুভেচ্ছা। এটা কিন্তু বলতে মানা, বুঝলেন? এটা বলা যাবে না, পাইলটরা বলে না, তবু আমি বলছি। যদি আমি বলি 1 কোটি টাকা, তাহলে তো শিখবেন না। না, 1 কোটি টাকা লাগবে না, 2 উপায়ে পাইলট হয়ে যায়। আপনি শখ করলেন আমি পাইলট হব, তাহলে আপনার এসএসসি পাস হইলে হয়। সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার একসময় এভিয়েশনের জগতে ছিল রাজা আর এয়ারক্রাফট। এটা টানবেন না, পুরাটাই দেখবেন, তবেই আনন্দ পাবেন। যখন কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তখন আপনারা কোন কোন জায়গায় ল্যান্ড করার মানে ট্রেনিং দেওয়া হয়ে থাকে আপনাদেরকে? ছোট ছোট প্লেন যখন আমরা শিখি, সেসনা 2 সিট যেটা শিখে, সেটা যে কোনো রাস্তায় নামতে পারে, যে কোনো প্লেন নামতে পারে। তবে বড় বড় এয়ারক্রাফটগুলো, যেমন আমার এয়ারক্রাফটটা ওই রকম বড় না, তো আপনার বড় বড় এয়ারক্রাফটগুলো যেগুলো থাকে সেগুলো আসলে পানির উপরে ছাড়া একমাত্র প্লেন ল্যান্ডে একমাত্র সমতল ভূমি যেটা থাকে, যেগুলো বিশাল বড় একটা মাঠ, ওইখানে অবতরণ করতে পারে। আদারওয়াইজ এই পাহাড়ে বা অন্য কোনো জায়গায় অবতরণের সুযোগ থাকে না। তবে প্রশ্ন হচ্ছে যে আপনার 2টা ইঞ্জিন ফেল করলো, আপনার সেক্ষেত্রে গ্লাইডিং করে, আমাদের একটা গ্লাইডিং স্পিড আছে, সেই গ্লাইডিং স্পিড করে আপনাকে ঠিক যেখানে নেয় ওইখানেই আপনাকে নামতে হবে। আপনি স্পিড বাড়াইলেও আপনি আগে নামবেন, স্পিড কমাইলেও আগে নামবেন। সুতরাং যে মুহূর্তে 2টা ইঞ্জিনই ফল করলো, আমার যদি চয়েস থাকে ডান বাম করার, তা আমি কোথাও গেলাম, আদার গ্লাইডিং স্পিডে আমার ঠিক যেখানে নিবে আমার সেইখানেই সেইফে ট্রেনিং করতে হবে। আমার বড় প্লেনে খুব একটা চয়েস থাকে যে আমি রাস্তায় যাবো, এখানে যাবো, এইরকম আর কি। আমরা যখন টেক অফটা করি তখন একটা জি ফোর্সের এগেনস্টে যাই, অর্থাৎ আমাদেরকে টানতেছে, আমি তার এগেনস্টে যাচ্ছি। সেই জন্য এইটা ফিলিংসটা খুব একটা বেশি হয় প্রমিনেন্ট, যে হ্যাঁ আমি উপর দিকে যাচ্ছি এগেনস্টে। কিন্তু আমি যখন লেভেল ফ্লাইট করি ঠিক এই পজিশনে, তখন যে আমি লেফট টার্ন করলাম এরকম, রাইট টার্ন করলাম এরকম, তখন কোনো জি ফোর্সের এগেনস্টে আমি কোনো কাজ করতেছি না। অর্থাৎ লেভেল ফ্লাইটের টার্নগুলো প্যাসেঞ্জার খুব একটা বোঝে না, এবং ইভেন ল্যান্ডিংয়েরটা খুব একটা বোঝে না। কিন্তু যখন তার এগেনস্টে যাই, তো ঠিক তখনই বোঝেন যে হ্যাঁ আপনি যাচ্ছেন। যেমন চাঁদে যখন যায় লোকজন এরকম কাঁপতে থাকে জি ফোর্সের কারণে। রাইট। খুব বেশি ইমার্জেন্সি হয়ে গেলে পানিতে ল্যান্ড করে এবং সেই ক্ষেত্রে অবশ্য যাত্রীরাও বেঁচে যায়, এরকম দেখা যায় বা সিকিউর হয় মনে হয়। আপনি ঠিক বলছেন যে আমরা পানির ল্যান্ডিংটা যেটা বলে আমরা বলি ডিচিং, অর্থাৎ পানিটা সর্ট অফ রানের মতনই কাজ করে। সেক্ষেত্রে আমরা চাকা দুটা নামাই না, চাকা দুটা আমরা শুধুমাত্র ল্যান্ডিংয়ে নামাই যখন মাটিতে নামি। আমাদের সিমুলেটর ট্রেনিং এটা প্র্যাকটিস করা হয় যে আমি পানিতে নামতে পারতেছি কিনা। সেখানে আমরা পানি দেখি যে পানির আপনার ঢেউ কীরকম, পানির আপনার স্রোত কীরকম, কোন দিকে আসে, সবটা বিবেচনা করে আমরা চাকাগুলো উপরে রেখে পানিতে জাস্ট আপনার রানওয়ের মতনই আমরা অবতরণ করতে পারি। এবং সেক্ষেত্রে অবতরণের পরে বড় বড় এয়ারক্রাফট আপনি দেখবেন যে হাডসন বেতে যে এয়ারবাসটা পানিতে নামলো, এখানে স্লাইডিং শুট বের হয়, প্যাসেঞ্জাররা অনায়াসে সব বেরিয়ে দিতে পারে। সুতরাং যদি একান্ত না নামতে পারে, পাহাড় পর্বত বা আপনি প্লেন ল্যান্ড সমতল ভূমির থেকে পানি হচ্ছে সেফেস্ট। কোনো দুর্ঘটনা ঘটে, বিমান দুর্ঘটনা, তখন আমরা দেখি যে একদম খুব অল্প সময়ের মধ্যে পুরো বিমানটা ক্র্যাশ করে বা আগুন ধরে যায়। এটা কেন? হ্যাঁ, বিমানে আমরা যখন একটা ফ্লাইটে যাই, আমি বাসার থেকে গেলে আই এম নট শিওর যেটা আমি আজও ফিরে আসবো কিনা, বিকজ এটার স্পিড এত বেশি থাকে যে ওর একটা পাখি আঘাতেও বিমানটা নষ্ট হতে পারে। আর সংক্ষেপে যেটা হইলো যে আপনার ফায়ার যেটা হয় সেটা ফ্রিকশনের জন্য, ফ্রিকশনে ফায়ার হয়। যেমনটা প্রথম আদি যুগে মানুষ 2 পাথরে ঘর্ষণে ফায়ার হতো, ঠিক এক্স্যাক্টলি সেমই এটা যখন কোনো হিট আপ করে তখন তার স্পিড কোনো এয়ারক্রাফট বেঁধে, আমারটা মনে করেন প্রায় 240-50, কোনো এয়ারক্রাফটে 400 কিলোমিটার/আওয়ার, ওইখানে অল্পতেই আপনার ফ্রিকশনের প্লাস হচ্ছে যে এই যে তেলের ট্যাঙ্ক 2 দিকে আছে, ওই ফ্রিকশনে ফায়ার ট্যাঙ্কে তেলের কোনো লিক হলে এটা ব্লাস্ট করে। দেখা যায় প্রতিটি ক্ষেত্রে ইঞ্জিনের অ্যাক্সিডেন্টের সময় ফায়ার এবং ব্লাস্ট 2টাই হয়। কোনো প্যাসেঞ্জার বাঁচার চান্স থাকে, কোনোটা থাকেই না প্র্যাকটিক্যালি। এটাতে ওগুলো ফ্রিকশন ফায়ার, এবং যে কেবিনের ভিতরে যে স্মোক আপনি তখন যে জমে,
আপনি সাউদির একটা প্লেন আপনি জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আপনার স্মোকের জন্য ভিতরে যখন থামছে তখন একটা প্যাসেঞ্জারকে খুঁজে পাওয়া যায় না, বিকজ স্মোকের জন্য শ্বাসনালীতে প্রথমে হিট করে এবং মানুষগুলো দ্রুতই মারা যায়। সুতরাং এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্টে, মেজর অ্যাক্সিডেন্টে খুব কমই, টেনার্ভি অ্যাক্সিডেন্ট, বিভিন্ন অ্যাক্সিডেন্টে বাঁচার সম্ভাবনা খুব কম থাকে বিকজ অফ স্পিড, ফ্রিকশন অ্যান্ড দ্য ফিল অন দ্য বুট ট্যাঙ্ক। আসলে আমরা ভয় ছাড়া প্লেন জার্নি করতে পারি কিনা? আমি বলবো পৃথিবীতে যত প্লেন প্রতি ঘন্টায় চলে ওর প্রপোর্শনের যদি আপনি দেখেন যে অ্যাক্সিডেন্ট অফ দ্য রোড আর অ্যাক্সিডেন্ট অফ দ্য এয়ারক্রাফট, সেক্ষেত্রে আমি বলবো দ্য সেফেস্ট জার্নি ইজ দ্য এয়ারক্রাফট মোর দেন দ্য গ্রাউন্ড। অর্থাৎ মাটির যান চলাচলের থেকে এয়ারক্রাফটের যান চলাচল অনেক সেফ, কারণ একটা পাইলটে প্রচুর ধরনের ট্রেনিং দেওয়া হয়, একটা বিমানকে প্রচুরভাবে টেস্ট করে তাকে ফ্লাইয়েবল করা হয়। সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছুই নাই, আপনারা নির্দ্বিধায় অনায়াসে বিমান ট্রাভেল করতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনি অবশ্যই নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আপনাদের ধন্যবাদ, যারা দর্শক দেখছেন সবাই ধন্যবাদ, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে বিমান পরিচালনা করতে পারি এবং যাত্রীদের নিরাপত্তার সহিত এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট নিতে পারি, এবং ল্যান্ডিংয়ে যাতে আপনারা একটু কমফোর্ট ফিল করেন সেটাই সম্ভব চেষ্টা করব। আবার ধন্যবাদ। Romeo approaching 3000. আসনগুলো বেজে রাখুন, আমরা একটু খারাপ পাওয়ার মধ্যে পাস হচ্ছি। কেবিন ক্রু, উই ক্যান টেক ইউর সিট নাও। আবার ধন্যবাদ ক্যাপ্টেন বলছি, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে ক্লাউড, আর এই লেভেল যেটা আছে সেখানে প্রচুর আইস ফর্ম হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা আরো উচ্চতা যাচ্ছি, আবার যাবো 17,000 ফিট। ধন্যবাদ। Alignments, we have changed our voltage from 15,000 to 17,000 because on this layer there have been possibility to form the ice on the wing. Thank you. 100, 50, 40, 30, 20, 10,